লাইনে পড়ি। এত বিয়ের তাড়া কিসের বুঝলাম না আমি। দেখো বাবা, তুমি মাকে বুঝিয়ে বলো আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। কথাগুলো বেশ চিৎকার করে বলে উঠল 15 বছর বয়সী একটা মেয়ে। রিডিং টেবিলের ওপর থেকে কলমদানি নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল বাহিরে। মেয়ের এমন আচরণে মোটেও অবাক হননি জেহব। ঠিকই তো, এই যুগে এসে কেউ নিজের 15 বছর বয়সী কন্যাকে বিয়ে দেয়, কিন্তু ওনার স্ত্রীকে বোঝানোর মতো ক্ষমতা কারণ নেই। কলেজের শিক্ষিকা যদি এমন আচরণ করে তাহলে আর কি বা বলার থাকে। বিয়ের 12 বছর পরও ওনাদের ঘর আলো করে কোনো সন্তান আসেনি। জেহবের দাদি একদিন বললেন, আল্লাহর ঘর কাবা শরীফ ঘুরে আয়, দেখবি আল্লাহ তোর ঘরে ফুটফুটে সন্তান দান করবে। আমার অন্তর বলছে তোরা দুজন ঘুরে এলেই তোদের মনোবাসনা পূর্ণ হবে। সেদিন জেহব ওনার স্ত্রী ইয়ঞ্জিনের সঙ্গে কথা বলে একটি সন্তানের আশায়। সেদিন জেহব আর ইয়ঞ্জিন সিদ্ধান্ত নেয় সৌদি আরবে যাবে। সেই বছরেই ওনারা যায়। আল্লাহর অশেষ রহমতে সেই বছরই ডিসেম্বরে জেহবের স্ত্রী ইয়ঞ্জুন সন্তান সম্ভবা হলেন। দীর্ঘ 9 মাসের অপেক্ষার পর ওনাদের কোল জুড়ে এলো কন্যা তেইয়ং, বড্ড আদরের মেয়ে। জেহবের জান যে তের দেহে সমর্পিত। মেয়ের শরীরে একটু ব্যথাও সহ্য করতে পারেন না। আর আজ সেই এতটুকুনি কন্যাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে ইয়ঞ্জুন। বিষয়টা জেহব কোনোভাবেই মানতে পারছেন না। বাবা, তুমি মাকে বলো আমি এখন বিয়ে করতে রাজি নই। আমি পড়াশোনা করে মায়ের মতো একজন স্ট্রিক্ট টিচার হতে চাই। মেয়ের কথার প্রতি উত্তরে কি জবাব দিবেন সেই উত্তর খুঁজে পাচ্ছে না জেহব। তবুও তিনি শেষ চেষ্টা করবেন। আজ দুপুরের পর ইয়ঞ্জুন কলেজ থেকে ফিরে এলে তিনি তের ব্যাপারে কথা বলবেন। আজ একটা ফয়সালা হবে। সব সময় নিজের সিদ্ধান্ত এভাবে মেয়ের উপর চাপিয়ে দেওয়া তো ঠিক নয়। আমি তোর মাকে বুঝিয়ে বলবো, তুই চিন্তা করিস না। ব্রেকফাস্ট শেষ করে স্কুলে যা। আমি দুপুরে অফিস থেকে এসে তোর মাকে বলবো আমার মেয়ে এখনো বিয়ের বয়স হয়নি। তুমি যেখানে আলাপ করেছো সেখানে না করে দিবে। এবার খুশি? অনেক খুশি। আই লাভ ইউ সো মাচ বাবা। এই পৃথিবীতে তুমি একমাত্র আমাকে ভালোবাসো, আর কেউ না। বাই বাবা। তে এক দৌড়ে ওর দাদির ঘরে চলে গেছে। জেহব মেয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেয়ের ঘর ছেড়ে বের হয়ে গেলেন। দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে এলেন ইয়ঞ্জুন। ফ্ল্যাটে প্রবেশ করতেই দেখতে পেলেন ওনার স্বামী জেহব ড্রয়িং রুমের সোফায় বসে উপন্যাসের বই পড়ছেন। খুব সম্ভবত হুমায়ুন আহমেদ স্যারের লিখিত দেবী বইটি। ইয়ঞ্জুন মুচকি হেসে পায়ের জুতো জোড়া খুলে ড্রয়িং রুমে প্রবেশ করে জেহবকে উদ্দেশ্য করে বললেন, আজ এই সময়ে তোমার উপস্থিতি আমাকে অন্য কিছুর পূর্বাভাস দিচ্ছে। স্ত্রী ইয়ঞ্জিনের গলা শুনতে পেয়ে জেহব বই এক পাশে রেখে উপরে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী সবে মাত্র এলেন। দেখেই বোঝা যাচ্ছে ক্লান্ত শরীর, খামাক্ত মুখ, কাঁধের ব্যাগটা এখনো কাঁধে ঝুলে আছে। জেহব মেকি হাসি দিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, কতদিন হলো তোমার সাথে গল্প করি না। একসাথে বসে চা খেতে খেতে কোনো বিষয় নিয়ে আমাদের মাঝে আলাপ হয় না। তাই ভাবলাম আজ অফিস থেকে ছুটি নিয়ে চলে যাই বাড়িতে। যেই ভাবা সেই কাজ। 8 ঘন্টা ধরে তোমার ফিরে আসার অপেক্ষায় আমি ক্লান্ত। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, একসাথে দুপুরের খাবার খাবো আজ। 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। কথাটি বলে নিজের ঘরের দিকে ছুটে চলে যায় ইয়ঞ্জুন। জেহব এই ফাঁকে রান্নাঘর থেকে রান্না করা ভাত, তরকারি, ডালের বাটি এনে টেবিলে সাজিয়ে চেয়ার টেনে বসে পড়লেন। মনে মনে কথাগুলো গুছিয়ে রাখছেন। খাওয়া দাওয়া শেষ হলে ইয়ঞ্জুনের সামনে মেয়ের ইচ্ছের ব্যাপারটা খুব ভালো করে উপস্থাপন করতে হবে। ইয়ঞ্জুন ফ্রেশ হয়ে চলে এলেন ডাইনিং টেবিলের কাছে। এসে দেখলেন জেহব খাবার সাজিয়ে বসে আছেন। ইয়ঞ্জুন ভুরু কুঁচকে স্বামীর দিকে তাকিয়ে আছে পলকহীন চোখে। কারণ এত আদিক্ষেতা করার মতো মানুষ জেহব না। তবুও নিজের মনোভাব নিজের মধ্যেই আবদ্ধ রেখে ইয়ঞ্জুন চেয়ার টেনে বসে পড়ল। জেহব মুচকি হেসে খাবার এগিয়ে দেয় ইয়ঞ্জুনের দিকে। ইয়ঞ্জুন বিনা বাক্যে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ইয়ঞ্জুনের
একটু রিল্যাক্স হবার জন্য সোফায় পা উঠিয়ে হেলান দিয়ে শুয়ে আছে। জেহব শব্দহীন পায়ে হেঁটে ইয়ঞ্জনের পায়ের কাছে এসে বসে পড়ল। ইয়ঞ্জন উঠে নড়ে চড়ে বসে পড়ল। তারপর জেহবকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কিছু বলবে তুমি? আসার পর থেকে দেখছি তুমি কিছু বলতে চাও আমাকে, কিন্তু বলছো না। ইয়ঞ্জন, এখন তের বিয়ে না দিলে হয় না। জেহব সাহস নিয়ে নিজের স্ত্রীর কাছে প্রস্তাব উপস্থাপন করে দিল। ইয়ঞ্জন জেহবের কথায় উত্তর দিতে চায় না, তবুও বলতে হবে। একটা দীর্ঘশ্বাস চেপে বলল, মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হয় তখন সকল ওয়াদা প্রতিশ্রুতিকে ভুলে যায়, তাই না জেহব? তুমিও তো সেই সব ক্যাটাগরি মানুষের মধ্যেই মিশে গেলে। ইয়ঞ্জনের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে জেহব। কি বলছে ইয়ঞ্জন? এসব পেঁচানো কথা জেহবের মাথায় ঢুকছে না। কিসের ওয়াদা? কার প্রতিশ্রুতি? স্কুলের ব্রেকফাস্ট টাইম চলাকালীন সময়ে রোজ বান্ধবীকে নিয়ে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকা ফুচকা স্টল থেকে ফুচকা খাবেতে। একদিন বাদ গেলে ওর কাছে মনে হয় আজ বুঝি একবেলা ভাত না খেয়েছিল সে। তে জিমিনকে নিয়ে সঙ্গে করে বের হলো স্কুল থেকে। বের হয়ে সোজা স্টলের সামনে দাঁড়িয়ে ফুচকাওয়ালা মামাকে উদ্দেশ্য করে তে বলল, মামা, খুব বেশি টক এবং ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দিন তো। জলদি বানিয়ে দিন, ক্লাস শুরু হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। একটু অপেক্ষা করেন মামুনি। ফুচকাওয়ালা মামার কথায় তে আর জিমিন অপেক্ষা করার সঙ্গে সঙ্গে এক্সাম নিয়ে আলোচনা করছিল। এমন সময় কোথা থেকে এসে একটি চলন্ত বাইক ফুচকা স্টলের সঙ্গে সংঘর্ষ হয়। আকস্মিক ঘটনায় তে আর জিমিন বোবা বনে যায়। ফুচকাওয়ালা মামার কিছুই হয়নি, কিন্তু বাইকওয়ালার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তে ভয়ে কাঁপছে, কারণ 2 বান্ধবী থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে এই দুর্ঘটনাটা ঘটেছে। আশেপাশের সকল লোকজন এগিয়ে এসে ধরাধরি করে আহত বাইকের ছেলেটাকে পাশের হসপিটালে নিয়ে যায়। তার মানসিক অবস্থা বুঝতে পারে জিমিন, তাই তেকে বুঝিয়ে হেড টিচারের কাছে থেকে ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হয় জিমিন আর তে। জিমিনের বাড়ি তের আগে, তাই জিমিন আগে রিক্সা থেকে নেমে পড়ে। তেকে ভালো করে বুঝিয়েছে জিমিন, তাই তের আগের থেকে কিছুটা ভয় কমে গিয়েছে। তে ওদের বিল্ডিং এর গেটের সামনে নেমে পড়ল। রিক্সার ভাড়া মিটিয়ে 10 তলা বিল্ডিং এর ভেতরে প্রবেশ করেছে। এই 10 তলা বিল্ডিং এর 6 তলায় থাকে তের পরিবার। লিফটের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই লিফটের দরজা খুলে যায়। তে লিফটে ঢুকে পড়ে, কিন্তু তে এতটাই বেখেয়ালি ছিল যে ওর পাশে একটি যুবক দাঁড়িয়ে আছে ও টেরও পায়নি। 6 তলায় এসে লিফটের দরজা খুলে যায়। তে তড়িঘড়ি করে বের হয়ে এক দৌড়ে ওদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। তে পেছনে তাকালে হয়তো দেখতে পেত মাথায় ব্যান্ডেজ করা এক আগন্তুক ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখে তার ভালোবাসা নাকি লালসা, চোখের খোরাক মেটাতে ব্যস্ত নাকি ভালো লাগার প্রথম মুহূর্তকে উপভোগ করছে। দরজা খুলে গেলে তে ব্যাগ কাঁধে নিয়ে ওদের ফ্ল্যাটে ঢুকে পড়ল। সেই আগন্তুক আড়াল হতে থাকে, হয়তো আবারও ফিরে আসবে যখন ফিরে আসার সঠিক সময় আসবে। আজ এই সময়ে স্কুল থেকে বাড়িতে ফিরে এলি কেন তে? ইয়ঞ্জন মেয়ের দিকে গরম চোখে তাকিয়ে প্রশ্ন করে। তে ওর মাকে সবকিছু খুলে বলে। সব ঘটনা জানার পর তের মা বাবা দুজনেই ভয় পেয়েছেন। সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদা করলেন ওনার মেয়েকে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রাখার জন্য। ইয়ঞ্জন মেয়ের মাথায় হাত বুলিয়ে নিচু হয়ে মেয়ের কপালে চুমু দিয়ে বলল, তোমার ঘরে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। কিছুক্ষণ পর আমি এবং তোমার বাবা বিশেষ কাজে একটু শহরের বাইরে যাব। তুমি তোমার ফ্রেন্ড জিমিনের কাছে চলে যাও, বা ওকে বলো আমাদের ফ্ল্যাটে চলে আসতে। কিন্তু তোমরা তো কখনো আমাকে একা রেখে কোথাও যাও না, তবে আজ কি এমন কাজ মা, যার জন্য আমাকে একা রেখে তোমাদের যেতে হচ্ছে? কিছুটা অভিমানী কণ্ঠে প্রশ্ন করে তে। তোমার খুব ভালো ভবিষ্যতের আশায় আমি আর তোমার বাবা আজ তোমাকে একা রেখে যেতে বাধ্য হচ্ছি। তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, আশা করছি আমার কথাটি বুঝতে পারছো। তে একবার ওর বাবার মুখের দিকে তাকালো। দেহ মেয়েকে চোখের ইশারায় হ্যাঁ বোধক শব্দ বলতে বলল ওর মায়ের কাছে। তে বিনা বাক্যে ওর বাবার
কথা মেনে নেয় এবং ওর মাকে জানায় সে পারবে। তে চলে যায় ওর ঘরে। মেয়ে চলে যেতেই ইয়ঞ্জুন জেহপের দিকে তাকিয়ে বলল, মেয়ে আমার কথা শুনে হয়তো আমাকে ভয় পায় তাই, কিন্তু তে তোমাকে এত ভালোবাসে কেন জেহপ? স্ত্রীর কথায় রাজ্য জয়ের হাসি জেহপের মুখে ফুটে উঠল। স্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে জেহপ বললেন, কারণ দুনিয়ার লোকের চেয়ে আমার মেয়ের কথার দাম আমার কাছে বেশি। তুমি মা হয়ে যে দায়িত্ব পালন করতে, সেই আমি বাবা হয়ে সেই দায়িত্ব পালন করছি। তাহলে বুঝে নাও মেয়ে কাকে ভালোবাসবে। জেহপের কথার প্রেক্ষিতে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছেন না ইয়ঞ্জুন। চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গিয়ে বললেন, তোমার মেয়ে তেকে পাওয়ার জন্য আমার অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। অনেক অপেক্ষার ফল হচ্ছে তে। তুমি তোমার মেয়ের মনের কথা কষ্ট বুঝতে পারো, কিন্তু আমি ওর ভবিষ্যতের কথা ভেবে একরকম সিদ্ধান্ত নিয়েছি। হয়তো সেই কারণে তে বা তোমার আমার উপর অনেক আক্রোশ থেকে যাবে, কিন্তু তোমাদের আক্রোশের শিকার হয়েও অন্তত আমার তে যেন ভালো থাকে। এখন চলো, বের হতে হবে আমাদের, নয়তো আসার পথে দেরি হয়ে যাবে। কথাগুলো বলে রান্নাঘরে গিয়ে মেয়ের জন্য খাবার নিয়ে তের ঘরের দিকে এগিয়ে যায় ইয়ঞ্জুন। জেহপ সিঁড়ি যাওয়ার পথের দিকে তাকিয়ে ভাবছে, পুরনো কিছু ওয়াদা পূরণ করতে গিয়ে মেয়ের স্বপ্নকে নিজের হাতে ভেঙে দিতে হয়। মেয়েকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন ইয়ঞ্জুন। তারপর নিজের ঘরে এসে তৈরি হয়ে জেহপকে সঙ্গে নিয়ে বের হয়ে গেলেন ফ্ল্যাট থেকে। তের সঙ্গে জিমিন আছে। ইয়ঞ্জুন কল করে জিমিনের মায়ের কাছে রিকোয়েস্ট করার পর জিমিনকে জিমিনের মা তাদের ফ্ল্যাটে পাঠিয়ে দেয়। গাড়ি চলে এলে সেই গাড়িতে উঠে পড়ে ইয়ঞ্জুন এবং জেহপ। গাড়িতে বসে নানান রকমের চিন্তা ভাবনায় মশগুল দুইজন। দীর্ঘ 1 ঘন্টার জার্নি শেষে গন্তব্যস্থলে পৌঁছে যায় তারা। ইয়ঞ্জুন মাথার হিজাব আরো একটু টেনে টুনে ঠিক করে জেহপের পিছু পিছু হাঁটছেন। আজ 7 বছর পর এই এলাকার ধুলো পায়ে লেগেছে ইয়ঞ্জুন আর জেহপের। একদিকে যেমন ভালো লাগা, অন্যদিকে অপরাধবোধ। তবুও আজ এইসব কিছুর সম্মুখীন হতে রাজি হয়েছে জেহপ, কারণ আজ ওনার পাশে আছে ইয়ঞ্জুন। বাড়িটা বেশ বড়, বলতে গেলে অনেক বড়। 60% জায়গার উপর একটি ডুপ্লেক্স বাড়ি, পাশে সুইমিং পুল। বাড়ির বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের খেলনা দিয়ে একপাশে পার্কের মতো ব্যবস্থা করা আছে। বাড়ির লোকেরা এই এলাকার প্রভাবশালী লোকদের মধ্যে একজন। এই বাড়ির কর্তা কিম নামজুনের দাদার নাকি এই এলাকার আগেকার আমলের জমিদার ছিলেন। ইয়ঞ্জুন জেহপ বাড়ির মূল ফটকের সামনে গিয়ে দাঁড়াতে গেটের সামনে দাঁড়িয়ে থাকা 2 জন প্রহরী এসে জিজ্ঞাসা করছে, আপনারা কি স্যারের আত্মীয়? জি। আপনারা জানেন কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করে জেহপ। স্যার বলেছেন কিছু সময়ের মধ্যে নাকি 2 জন নারী পুরুষ আসবে। তাদের দেখলেই যেন সসম্মানে বাড়ির ভিতরে নিয়ে যায়। চলুন আপনাদের বাড়ির ভিতরে নিয়ে যায়। 2 জনের মধ্যে একজন প্রহরী ইয়ঞ্জুন আর জেহপকে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে চলল। বিশাল বাড়ির এলাহি সৌন্দর্য দেখে মনে মনে ঢোক গিললেন জেহপ। এত বড় বাড়ির ছেলে কিনা সামান্য ব্যাংকে চাকরি করে এমন লোকের মেয়েকে বিয়ে করবে। হল রুমে প্রবেশ করতেই একজন নারী এসে ইয়ঞ্জুনকে জড়িয়ে ধরল। ইয়ঞ্জুন মুচকি হেসে জড়িয়ে ধরে বলল, কেমন আছেন আপা? ভীষণ ভালো আছি। তুই আর জেহপ ভাই কেমন আছিস? ইয়ঞ্জুনকে ছেড়ে দিয়ে প্রশ্ন করল নারীটি। আলহামদুলিল্লাহ, আমরা দুজনেই ভালো আছি। ফুপাজি কোথায় আছে? দেখছি না যে। আব্বাজান নামাজ আদায় করতে গিয়েছে মসজিদে। জেহপ ভাই আপনি সোফায় বসেন। ইয়ঞ্জুন তুই চল, আমরা ভিতরে গিয়ে বসি। কথাটি বলে ওই নারী ইয়ঞ্জুনের হাত ধরে নিচের তলার একটি ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে মুখের কাপড় সরিয়ে নারীটি ইয়ঞ্জুনকে উদ্দেশ্য করে বলে, জেহপ ভাই রাগ করবে না তো? আরে না, কি যে বলো, উনি কি জানেন না এই বাড়ির পরিবারের নারীরা কতটা পর্দা করে চলে? বরং ভালোই হয়েছে, এখন তোমার সাথে কিছু ব্যাপার নিয়ে আলাপ করতে পারবো। তা ঠিক, তো বল কি নিয়ে আলাপ করবি? খাটের ওপর বসে প্রশ্ন করে নারীটি। কতদিন পুরনো সে প্রতিশ্রুতিকে এতদিন মনে রেখেছে জিন আপা? প্রশ্নটি শুনে চমকে যায় জিন
এদিকে বিস্মিত চোখে তাকিয়ে বললেন, আমাদের কারো মনে ছিল না, কিন্তু কথাটি আর সম্পূর্ণ করতে পারেনি জিন। তার আগেই কেউ এসে দরজায় নক করে বলে, বুগাম মসজিদ থেকে ফিরে এসেছেন। ইয়ঞ্জুন ও জেহপের সঙ্গে দেখা করতে চাইছেন। ইয়ঞ্জুন আর জিন মাথায় কাপড় দিয়ে, চেহারার ওপর কাপড় দিয়ে ঢেকে ঘর থেকে বের হয়ে চলে গেল ড্রয়িং রুমে। ওনারা দেখলেন ড্রয়িং রুমের মধ্যভাগে পর্দা টেনে দেওয়া, হয়তো পর্দার ওপারে নারীরা বসবে। ইয়ঞ্জুন আর জিন গিয়ে পর্দার ওপাশে সোফায় গিয়ে বসলেন। তারপর পর্দার আড়াল থেকে ইয়ঞ্জুন বুগাম সাহেবকে উদ্দেশ্য করে সালাম দেয়। বুগাম সাহেব সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কাউকে না জানিয়ে চলে এলে, ব্যাপারটা কেমন দেখাচ্ছে? ভাগ্যিস তোমাদের হবু মেয়ের জামাই আমাকে একটু আগে কল করে বলে তোমরা নাকি আমাদের বাড়ি আসছো। প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে ভেবে দেখলাম ওর কথা বিশ্বাস না করলে বরং পরে পস্তাতে হবে। ও কি করে জানলো আমরা কোথায় যাচ্ছি? মানে ওর সাথে তো আমাদের কথা হয়নি। বুগাম সাহেবের পাশে সোফায় বসে থাকা জেহব প্রশ্নটি করে বসে। বুগাম জেহবের প্রশ্নে আলোক মুচকি হেসে বললেন, দেশে আসার পর থেকে তোমাদের শহরে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে ওখানে বসবাস করেছে। আমাকে হুমকি দিয়েছে যতদিন পর্যন্ত তে এই বাড়িতে না আসছে ততদিন পর্যন্ত উনি এই বাড়িতে পা রাখবেন না। তাই তো এত তোড়জোড় করে তের সঙ্গে ওর বিয়ের শুভ কাজটা সেরে ফেলতে চাচ্ছি। 7 বছর পুরনো সেই প্রতিশ্রুতি আমরা কেউ মনে রাখিনি, কারণ আমাদের মতো এত নগণ্য পরিবারের মেয়ে নিশ্চয় জমিদার পরিবারের বউ হতে পারে না। তাই বলছিলাম কি ফুপাজান, আপনি নতুন করে এই বিয়ের সিদ্ধান্তকে নিয়ে ভাবুন। আমার মেয়ে তের বয়স কত হলো? মাত্র 15 চলছে। তাছাড়া মেয়ে আমার এই মুহূর্তে বিয়ে করতে রাজি নয়। যে প্রতিশ্রুতি করে গেছে সে তো এই দুনিয়ায় বেঁচে নেই। তবে কেন প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমার মেয়েকে কষ্ট দেওয়া কি প্রয়োজন? কথাগুলো কিছুটা নিচু কণ্ঠে বলে উঠল জেহব। পর্দার ওপার থেকে জিন আর ইয়ঞ্জুন বুগাম সাহেবের ভয়ে চুপ করে আছে। না জানি এখন জেহবের ওপর কি ঝড়টাই না যায়। তুমি একজন পিতা হিসাবে যে কথাগুলো বলছো আমি তো একজন পিতা হিসাবে বুঝতে পেরেছি, কিন্তু জেহব তুমি যে এখন ব্যাংকে চাকরি করছো কার সুবাদে? আমার ছেলের সুবাদে। আমার ছেলে তোমাকে এই জন্য চাকরি দিয়েছিল যেন তার পুত্রবধূ অর্থাৎ তের ভরণ পোষণের কোনো কষ্ট না হয়। তেকে 8 বছরের দেখে আমার ছেলের মনে ইচ্ছা জন্মায় নিজের ছেলের বউ বানানোর। তাই তোমার এবং ইয়ঞ্জুনের কাছে প্রস্তাব নিয়ে যাই। সব কিছু শুনে তোমরা দুজন রাজিও হয়ে যাও। তে প্রাপ্তবয়স্ক হলে ওকে বিয়ে দেবে, এটাও তোমরা বলেছিলে। জেহব তোমার তখন ব্যবসা লস হয় দেখে আমার ছেলে তার বন্ধুকে রিকোয়েস্ট করে তোমার চাকরির ব্যবস্থা করে। সবকিছু পেয়ে এখন তুমি বলছো একজন মরে যাওয়ায় তার প্রতিশ্রুতি পূরণ না করতে। একবারও কি সেদিনের উপকারের কথা তোমার মনে নেই জেহব? বুগামের কথায় মাথা নিচু করে ফেলল জেহব। ইয়ঞ্জুন পর্দার আড়াল থেকে সকল কথা শুনে বুগামকে উদ্দেশ্য করে বলে, ফুবাজান আমি তেকে বিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, যদি আপনি উত্তরটা দিতেন। ইয়ঞ্জুনের এহেন কথায় বুগাম বিচলিত না হয়ে বরং হাসি মুখে বললেন, আমি জানি তুমি কি বলবে। তোমার প্রশ্নের মালিকের সঙ্গে কথা বলে তার কাছে থেকে উত্তরটা জেনে নাও। আমি কল দিচ্ছি ওকে। কথাটি বলে পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটা বের করে কল করলেন ওনার নাতির কাছে। কেমন আছেন দাদাজান? দাদু ভাই তোমার সঙ্গে একজন কথা বলতে চাই, তারই মেয়ের ব্যাপারে। নাও কথা বলো। কথাটি বলে বুগাম মোবাইল এগিয়ে দিল পর্দার ওপারে থাকা ইয়ঞ্জুনের কাছে। ইয়ঞ্জুন মোবাইল নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে সালাম ভেসে এলো। ইয়ঞ্জুন সালামের উত্তর নিয়ে প্রশ্ন করে, তুমি আমাকে চিনতে পেরেছো? জি ফুপি, আমি আপনাকে খুব ভালো করে চিনি এবং জানি। আপনি ভালো আছেন? ভালো আছি। তুমি? আল্লাহ পাক যেমন রেখেছেন। তুমি যথেষ্ট বড় হয়েছো। আমাদের অভিভাবকদের করা প্রতিশ্রুতি পূরণ করতে যে আমরা চাইবো না তুমি বাতে তোমাদের মনের বিরুদ্ধে গিয়ে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তুমি কি চাও তোমার চেয়ে 9 বছর বয়সের ছোট মেয়েকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে?
প্রশ্নটা শুনে মোবাইলের ওপাশে থাকা ছেলেটা চুপ হয়ে যায়। ইয়ঞ্জুন অপেক্ষা করছে ওর মুখ থেকে উত্তর জানার জন্য। মিনিট দুয়েক অতিক্রম হওয়ার পর ছেলেটা উত্তর দেয়, তেকে আমি ঠিক সেই দিন থেকে স্ত্রী রূপে গ্রহণ করেছি যেদিন বাবা মরে যাওয়ার আগে আমাকে বলে যায় তেকে বিয়ে করে এই বাড়ির পুত্রবধূ বানিয়ে আনতে। বাবা মারা যাওয়ার পর থেকে আজ দীর্ঘ 5 বছর ধরে অপেক্ষা করছি তের বড় হবার। কথাটি বলে চুপ হয়ে যায় ছেলেটি। ইয়ঞ্জুন উত্তর পেয়ে মুচকি হেসে ফোনটা রেখে দেয়। কল কেটে দেওয়ার পর ইয়ঞ্জুন বোগামকে উদ্দেশ্য করে বলে, আমি ওর কাছ থেকে উত্তর পেয়ে খুশি হয়েছি ফুফাজান। আপনি অনুমতি দিলে আজ আমরা ঢাকায় ফিরে যেতে চাই। তের কি সিদ্ধান্ত আমি জেনে আপনাদের জানিয়ে দেব। ইয়ঞ্জুন, আমি চাই আমার নাতবউ একটা শিক্ষিত মেয়ে হোক, কিন্তু তে রাজি হলে আমি ওদের আদর করে রাখতে চাই। বাকি বিয়ের অনুষ্ঠান তের এসএসসি পরীক্ষার পর করা যাবে। জি ফুফাজান। ইয়ঞ্জুন যে হোক জিন এবং বোগাম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো ঢাকার পথে। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। সারা পথে যে হোক কোনো কথা বলেনি ইয়ঞ্জুনের সঙ্গে। ফ্ল্যাটে ফিরে এসে কলিং বেল বাজাতেই তে দরজা খুলে দিলে ইয়ঞ্জুন যে হোক ঘরে প্রবেশ করে। মিনিট 10 পর জিমিনের মা এসে জিমিনকে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে ইয়ঞ্জুন জানায় আজ তিনি তের ঘরে ঘুমাবেন। যে হোক বুঝতে পারছে কেন আজ মেয়ের ঘরে ইয়ঞ্জুন ঘুমাবে। যত বড় লোক হোক না কেন, যে হোক আগে সেই ছেলের সঙ্গে কথা বলবে, তার আগে কোনো বিয়ের কথা আগাবে না। আগামীকাল বিকালে ওই ছেলের সঙ্গে কথা বলবে বলে সিদ্ধান্ত নেয় যে হোক। ইয়ঞ্জুন আজ মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে প্রশ্ন করে, তে এখন আর আগের মতো মায়ের বুকে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে না? মা, আমি বড় হয়েছি না? একটু লজ্জিত মুখে হাসি দিয়ে বলে তে। তুমি কি মনে করো আমি তোমার মা হিসাবে অনেক খারাপ? না মা, কিন্তু তুমি হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়াতে আমার তোমার প্রতি অভিমান হয়েছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন ইয়ঞ্জুন। জানালা দিয়ে চাঁদের আলো মেয়ের মুখের উপর এসে পড়ছে। মেয়েটা ওনার চাঁদের মতোই সুন্দর। কি নেই ওর? হয়তো এত সুন্দর দেখে এত বড় বাড়ির বউ হবার ভাগ্য নিয়ে জন্মেছে তে। ধরো কেউ তোমার সাথে ওয়াদাবদ্ধ করেছে, তার একটি দাবিকৃত খুব মূল্যবান একটি জিনিস তোমার কাছে আছে। উপযুক্ত সময় এলে তোমাকে সেই জিনিস ফিরিয়ে দিতে হবে, কিন্তু উপযুক্ত সময় আসার পর তুমি সেই ওয়াদার কথা ভুলে গেলে। পাশাপাশি এটা জানালে তুমি সেই ওয়াদা পূরণ করতে ইচ্ছুক নয়। এখন সেই ব্যক্তিকে ঠকানো কি উচিত হবে তোমার, নাকি তুমি আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিচিতি পেতে চাও? না, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা ঠিক নয়, কিন্তু মা সেই মূল্যবান জিনিসটা কি আমি? মেয়ের প্রশ্ন শুনে খানিক সময়ের জন্য চুপ করে আছেন। অতঃপর সিদ্ধান্ত নিলেন মেয়েকে সবকিছু জানানোর প্রয়োজন। তার মাথায় হাত বুলিয়ে একে একে সব ঘটনা খুলে বললেন ইয়ঞ্জুন। সবটা শোনার পর এখন তের কি প্রতিক্রিয়া আসে সেটাই দেখার অপেক্ষা। মা, আমার কাছে তোমাদের প্রতিশ্রুতি দেওয়া নেওয়ার ব্যাপারটা কেমন লাগছে? সবচেয়ে বড় কথা, আমি এত ছোট থাকতে তোমরা কেন এই ব্যক্তিটির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলে যে আমি বড় হলে তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে? আমার পছন্দ অপছন্দ বা তার ছেলের পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? সবচেয়ে বড় কথা, ওনার ছেলে না আমাকে দেখেছে আর না আমি তাকে দেখেছি। সেই আদিকালের যুগ এখন নেই যে কেউ কাউকে না দেখে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে কবুল বলবে। আস্তে আস্তে একসাথে এতগুলো কথা না বলে ধীরে ধীরে বলল, তুমি আসলে কি চাও? তুমি যা বলবে আমরা তাই করব। দরকার হলে প্রতিশ্রুতি ভঙ্গ করে হলেও তোমার ইচ্ছাতেই সব হবে। ইয়ঞ্জুনের কথায় তে দম নিয়ে চুপ করে আবারও বলতে শুরু করলো, আমি ওই ব্যক্তির ছেলের সঙ্গে কথা বলতে চাই। তের মুখ থেকে এমন কথা শুনে ইয়ঞ্জুন দমে গেলেন, কারণ তে এমনই। যেহেতু বলেছে ও সে ছেলের সঙ্গে কথা বলবে, তবে কথা না বলিয়ে দেওয়া পর্যন্ত তার কাছ থেকে কোনো প্রকার জবাব পাওয়া যাবে না। ইয়ঞ্জুন দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে বুকে জড়িয়ে বললেন, ঠিক আছে, আগামীকাল বিকালে ওই ছেলের সঙ্গে তোর দেখা করিয়ে দেবার ব্যবস্থা করছি আমি। এরপর তোর যা সিদ্ধান্ত আসবে আমি মেনে নিব।
তেওর মায়ের বুকে মাথা গুজে চুপটি করে আছে। কান্নাগুলো যেন গলায় দলা পাকিয়ে আসছে। বাবা মায়ের সামনে কখনোতে কান্না করে না, তাহলে আজ কি করে মায়ের সামনে কান্না করবে সে? এত কষ্ট হচ্ছে কেন ওর? বুকের ভিতর শখানি কষ্ট এসে হানা দিয়ে যাচ্ছে। এতদিনের লালন করা আশা স্বপ্ন কি বিয়ে নামক ঝড় এসে উড়িয়ে নিয়ে যাবে? যদি তাই হয় তবে তে আর কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবে না। চোখের দেখা স্বপ্নকে এভাবে বিয়ে নামক কুয়াশার আধারে বিলীন হতে দিবে না তে। এর জন্য যা যা করা দরকার ও তাই করবে। পরের দিন সকালে রোজকার নিয়ম অনুযায়ী তে স্কুলে যায়। ইয়ঞ্জন আজ কলেজে যায়নি, জেহব আজ ব্যাংকে যায়নি। নিজেদের ঘরে দরজার খিল এঁটে বসে আছেন। ইয়ঞ্জন জেহবকে একবার ডাক দিয়েছিলেন, তখন জেহব ভেতর থেকে জবাব দিয়েছিলেন 11টার আগে যেন ওনাকে কেউ ডাক না দেয়। ব্যাস, কি আর করার। ইয়ঞ্জন ড্রয়িং রুমে এসে একা বসে রইলেন। মোবাইল হাতে নিয়ে কল দিলেন বোগামকে। ওপাশ থেকে কল রিসিভ হলে ইয়ঞ্জন সালাম দিয়ে বললেন, ফুফাজান, আসলে তে নামজুন ভাইয়ার ছেলের সাথে দেখা করতে চায়। বলতে পারেন তে ওর সঙ্গে দেখা করার পরই ওর সিদ্ধান্ত জানাবে, তার আগে নয়। আজ বিকালে দেখা করাতে পারলে সবচেয়ে ভালো হতো। সমস্যা নেই, এটা তো আরো ভালো কথা। ইয়ঞ্জন, তোমাকে আমি একটু পর কল করে জানাচ্ছি কখন কোথায় দেখা করবে তোমরা। জি ফুফাজান। কলটা কেটে দেওয়ার পর ইয়ঞ্জন অপেক্ষা করছে কল কখন আসবে। মিনিট 5 পর কল এলো। বোগাম জানালেন আজ বিকাল 5টার পর কুটুমবাড়ি রেস্টুরেন্টে দেখা করতে। ওনার নাতি আসবে সেখানে তের সঙ্গে দেখা করতে। ইয়ঞ্জন এখন কিছুটা শান্তি পাচ্ছে। ইয়ঞ্জন খেয়াল করে দেখলো জেহব দাঁড়িয়ে আছে। ইয়ঞ্জন হাসি মুখে জেহবকে উদ্দেশ্য করে বলল, আজ বিকালে তুমি তেকে নিয়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে যেও। তোমারও কথা হবে, সাথে আমাদের তেরও কথা হবে। তেকে আমি রেস্টুরেন্ট অবধি দিয়ে চলে আসবো। আমার একটু জরুরি কাজ আছে, আমি দুপুরের খাবার বাইরে খেয়ে নেব। তুমি অপেক্ষায় থেকো না, আবার চললাম। কথাটি শেষ করে জেহব ইয়ঞ্জনকে সুযোগ না দিয়েই দরজা খুলে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। ইয়ঞ্জন অতটা গুরুত্ব না দিয়ে ঘরের কাজ করতে শুরু করে। বৃহস্পতিবার হওয়ায় আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তের। বাড়িতে ফিরে আসার পর গোসল সেরে দুপুরের খাবার খেয়ে ঘুম দেয়। বিকাল 4টে বেজে গেলে ইয়ঞ্জন এসে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে তুলল। তে ঘুম থেকে উঠতেই ইয়ঞ্জন বলল, তোমার না একজনের সাথে দেখা করার খুব প্রয়োজন ছিল তে। তারপর তোমার বাবা এসে তোমাকে সেই ব্যক্তির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য নিয়ে যাবে। এখন চটজলদি তৈরি হয়ে নাও। তে বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। তারপর যখন ওর বোধগম্য হয় যে ওর মা কার কথা বলছে করে, এবার তের পুরো শরীর কেমন অস্বস্তিতে ভরে উঠেছে। মনে হচ্ছে দেখা না করলেই ভালো হতো, কিন্তু এখন মাকে না করলে মা ঝাঁটাপেটা করবে। তার চেয়ে বরং দেখা করেই আসি ওই লোকের সাথে। তে হাত মুখ ধুয়ে এসে দেখলো ওর মা ওর জন্য গাঢ় সবুজ রঙের গাউন, লেগিং এবং সবুজ রঙা হিজাব খাটের উপর রেখে দিয়েছে। বিনা বাক্যে গাউন আর লেগিংস পরে নিল। ড্রেস পরা শেষ হলে দরজায় নক পড়লো। ওর মা এসেছে। তে গিয়ে দরজা খুলে দিল। ইয়ঞ্জন মেয়ের মাথা থেকে পা অবধি একবার নজর বুলিয়েই ছোট্ট করে বললেন, মাশাআল্লাহ। তে লজ্জায় ওর মায়ের মুখের দিকে না তাকিয়ে বলল, মা, গাউন পরেছি এই অনেক, কোনো মেকআপ করিয়ে দিবেন আমাকে? জানি আমি, আই তোকে হিজাব পরিয়ে দিই। ইয়ঞ্জন মেয়ের মাথায় খুব সুন্দর করে হিজাব পরিয়ে দিলেন। বাহ, মেয়ের মুখের দিকে তাকালে চোখে কেমন শান্তি লাগছে। সবুজ রঙে মেয়ের গায়ের রংটা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। যেহব মেয়ের ঘরে এসে দেখলেন মেয়ে তার সবুজ রঙের মাঝে ফুলের মতো ফুটে আছে। যেহবের মুখে আজ 2 দিন পর হাসির রেখা মিলল। হাসি মুখে মেয়ের কাছে এগিয়ে গেলেন। তে ওর বাবাকে দেখে বলল, বাবা, কেমন লাগছে আমাকে? ঠিক আমার মায়ের মতো। জানিস, তুই একবারে তোর দাদির মতো দেখতে হয়েছিস। মেয়ের মাথায় হাত রেখে বলল যেহব। তে খুশি হলো ওর বাবার কাছ থেকে প্রশংসা বাক্য শুনে। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল তে আর ওর বাবা। সিএনজি চড়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়। 8 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছে যায় তে আর তের বাবা।
সিএনজি ভাড়া মিটিয়ে যেহব মেয়ের হাত ধরে এগিয়ে চলল রেস্টুরেন্টের ভেতরে। দোতলায় গিয়ে মেয়েকে নিয়ে একটি টেবিলের সারিতে বসে পড়ল। মোবাইল বের করে কল করলো। ওপাশে থাকা ব্যক্তির কাছে জানতে চাইলো কখন আসবে। উত্তর আসে কিছুক্ষণ সময়ের মধ্যেই চলে আসবে। কল কেটে পকেটে মোবাইল রেখে যেহব মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তোমার জীবন গুছিয়ে নেওয়ার দায়িত্ব শুধুমাত্র তোমার। আমি এবং তোমার মা শুধুমাত্র তোমাকে সাহায্য করতে পারবো, এর থেকে আমরা আর কিছু পারবো না। কারণ তোমার জীবনের সুখের অনুভূতিটুকু শুধুমাত্র তুমি উপভোগ করতে পারবে, দুঃখটা শুধুমাত্র তুমি উপভোগ করতে পারবে, আর কেউ না। এমনকি আমি বা তোমার মাও পারবো না, কারণ তোমার দুঃখ বা সুখ শুধু একান্তই তোমার। তাই আমি চাইবো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুমি কোনো তাড়াহুড়ো ছাড়া নেবে। খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে, যেন পরবর্তীতে তুমি এটা বলতে না পারো বাবা মায়ের করা প্রতিশ্রুতিকে পূরণ করতে যেয়ে তুমি নিজের জীবন নষ্ট করে ফেলেছো। তুমি আমাদের কাছে সব কিছুর ঊর্ধ্বে, তুমি আমাদের জগৎ। তুমি ভালো না থাকলে আমাদের জগৎটা ভালো থাকবে না, কারণ তুমি তোমার বাবা মায়ের কাছে অনেক দামি, মূল্যবান। আশা করছি তুমি আমার কথা বুঝতে পারছো। আমি নিচে অপেক্ষা করব তোমার জন্য। কথাগুলো বলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় যেহব। তে আতঙ্ক না অস্বস্তি নিয়ে চোখ বন্ধ করে বসে আছে শক্ত হয়ে। 2 মিনিট অতিক্রম হবার পর তের মনে হলো কেউ এসে টেবিলের সামনের চেয়ারে বসে আছে। তে এক চোখ খুলে দেখলো সত্যি সত্যি ওদের টেবিলের সামনের চেয়ারে আনুমানিক 26 বছর বয়সী একটি যুবক মাথা নিচু করে বসে আছে। তে এবার 2 চোখ পুরোপুরি খুলে উৎসাহী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কি সে যার জন্য আমি এখানে বসে অপেক্ষা করছি? তে কণ্ঠ পেয়ে যুবকটি মাথা উঁচু করে তের চোখে চোখ রেখে উত্তর দেয়, জি আমি সে যার জন্য আপনি এত সময় ধরে অপেক্ষা করছেন। এতক্ষণ অপেক্ষা করানোর জন্য অনেক অনেক দুঃখিত। কিছুটা নম্রতা সহকারে যুবকটি উত্তর দেয়। তে নিশ্চুপ হয়ে যায়, কি বলবে। এতক্ষণ ভেবেছিল দেখা হলে বলে দিবে আমি আপনাকে বিয়ে করব না, কিন্তু কথা যেন গলার নিচে আটকা পড়েছে। কি বলবে তে? 10 মিনিট ধরে টেবিল জুড়ে পিনপিন নীরবতা। তে মাথা নিচু করে মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছে। কি বলবে এই লোকটাকে? কিছু সেকেন্ড পর ছেলেটার কথায় তে মাথা উঁচু করে তাকাতে বাধ্য হয়। আমি এই মুহূর্তে বিয়ে করতে রাজি নই। গতকাল রাতে মা আমাকে বৃত্তান্ত ঘটনা জানায়। সবটা জানার পর আমার মনে হয়েছে আমি কারো প্রতিশ্রুতি পূরণ করতে চাইলে নিজের উপর অন্যায় করব। তাই সবটা ভেবে বলছি, আপনি প্লিজ আমাকে বিয়ে করবেন না, কারণ আমি এই বয়সে আপনাদের বাড়ির বউ বা আপনার স্ত্রী হবার জন্য প্রস্তুত নই। তে মাথা নিচু রেখে কথাগুলো বলল, কারণ অচেনা ছেলের চোখ দিকে তাকিয়ে কথা বলতে তে অস্বস্তি হচ্ছে। তে যখন দেখলো ছেলেটি এখনো ওর করা প্রশ্নের উত্তর দিচ্ছে না, তখন কিছুটা রেগে মাথা উঁচু করে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আপনি আসার পর থেকে দেখছি কেমন চুপ করে আছেন। আমি আগ বাড়িয়ে কথা বললে কথা বলছেন। আমি যে কথাগুলো বলছি আপনি শুনতে পেয়েছেন? তের কথায় ছেলেটা এবার মুখ তুলে তাকায়। তে প্রথমবারের মতো ছেলেটার মুখ দেখতে পায়। কিন্তু লোকটা এভাবে শীতের মধ্যে ঘামছে কেন? শরীর খারাপ? কি হয়েছে আপনার? এভাবে ঘামছেন কেন? তে ভয় পেয়ে জিজ্ঞাসা করে। ছেলেটা পানির জন্য ইশারা করলে তে পানির গ্লাস এগিয়ে দেয়, কিন্তু ছেলেটার হাত অস্বাভাবিকভাবে কাঁপতে থাকায় দরুন হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। ছেলেটা সরি বলে চেয়ারে মাথা এলিয়ে হেলান দেয়। তে কি করবে বুঝতে পারছে না। এত বড় লোক হুট করে এত অসুস্থ হয় কি করে? তে এবার জিজ্ঞাসা করলো, আমার বাবাকে কল করে বলবো আসতে? আপনি বাড়িতে ফিরে যাবেন? তে ভেবেছিল হয়তো ওর বাবাকে আসতে বলবে, কিন্তু লোকটা এবার যা বললো তে স্তব্ধ হয়ে কথাগুলো শুনতে থাকে, কিছু না বলে। কিশোরী বয়সে এসে কাউকে ভালোবেসেছো তে? এই বয়সটা নাকি আবেগের বয়স। হৃদয় নাকি হুটহাট ভুল মানুষের কাছে নিজেকে সমর্পিত করে দেয়। না, আমি কাউকে পছন্দ করি না। আমি আবেগের বয়সে গিয়ে ভুল করেও কাউকে মন দিইনি,
কারণ হচ্ছে আমার বাবা নাকি কাউকে আমার স্ত্রী হিসাবে নির্বাচন করে গিয়েছে। সেই থেকে কলেজ ভার্সিটির দিনগুলোতে আমি শুধু বলেছি কেউ একজন আছে আমার জন্য, সঠিক সময়ে সে শুধু আমার হবে। একদিন হুট করে মন চাইলো দেশে গিয়ে আমার সেই বউকে দেখে আসতে, যার জন্য রোজ নিয়ম করে আমি অপেক্ষা করি। দাদাজান আমাকে তার স্কুলের ঠিকানা দেয়, সঙ্গে একটি ছবি, যেন তাকে দেখলে সহজেই চিনতে পারি। স্কুলে গিয়ে রোদ উপেক্ষা করে তার জন্য অপেক্ষা করি। স্কুল ছুটির পর সে বের হয়। এত ভিড়ের মাঝে তাকে চিনতে আমার চোখ ভুল করেনি। ছবিটির চাইতে বাস্তবে তাকে আরো সুন্দর দেখায়। সেদিন বাড়ি ফিরে গেলাম জ্বর গায়ে নিয়ে। তাকে দেখে আমার গায়ে কিসের জ্বর এলো আমি বুঝতে পারিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, রাতে ঠিক মতো ঘুম হয় না। এর পরের দিন তাকে এক পলক দেখার জন্য আবারও স্কুলের গেটের কাছে চলে গেলাম। এভাবে রোজ যেতে লাগলাম। একদিন না দেখলে আমার রাতের ঘুম, খাওয়া দাওয়া কমে যায়। সমস্যার সমাধানের জন্য গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ পেলেন না। এরপর নিজেকে ভালো রাখার জন্য হলেও তাকে রোজ এক পলক দেখার জন্য হাজার ব্যস্ততার মাঝে ছুটে যাই। তাকে এক পলক দেখার অসুখ আমার মাঝে তীব্র থেকে তীব্র হতে লাগলো। এই যে এখানে এসে প্রথমবারের মতো এত সামনে থেকে তোমাকে দেখছি। তোমার গলা থেকে উচ্চারিত একটি একটি শব্দ আমার জন্য উচ্চারিত। এগুলো ভেবে আমার গা কাঁপিয়ে জ্বর আসছে। আমি স্বাভাবিক হয়ে তোমার সাথে কথা বলতে পারবো না দেখে চুপ ছিলাম। আমি যে কিনা এক হাতে দুটো ফ্যাক্টরি চালনা করি, সেই আমি তোমার সামনে স্বাভাবিক হয়ে কথা বলতে পারছি না। তে অবাক হয়ে তাকিয়ে আছে জঙ্কুক নামের যুবকের মুখের দিকে। কি বলছে সে? জঙ্কুক জোরে শ্বাস নিয়ে ফের বলতে শুরু করলো। আমি লজ্জায় কাউকে বলতে পারি না আমি আমার চেয়ে বয়সে 9 বছরের ছোট মেয়েকে। তবুও কি একবার এই সিদ্ধান্তকে ভেবে দেখা যায় না? তে আমি শুধু তোমার নামের সাথে জড়িয়ে রাখতে চাই নিজেকে। আমাকে বিয়ে করতে হবে না আপনার, আর কাউকে করা যায় না? তে প্রশ্নের উত্তরে জঙ্কুক মাথা নাড়িয়ে না সূচক জানায়। তে তাকিয়ে দেখে লোকটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। কি বলবে তে? এই সময়টাতে ওর কিছু ফ্রেন্ড রিলেশনে আছে। বয়সের এই সময়টাতে নাকি এই পৃথিবীর সব কিছুকে রঙিন লাগে। কই, তের কাছে তো মনে হয়নি। প্রেম শুরু চেয়ে নিজের স্বপ্নকে প্রাধান্য দিয়ে গেছে। কিন্তু আজ এই লোকটার কথা শুনে মনে হচ্ছে পৃথিবীতে যার যার নিজস্ব স্বপ্ন আছে, আর সেই স্বপ্নকে পূরণ করতে তাদের হাজার হাজার চেষ্টা চলতে থাকে। যেমন জঙ্কুকের স্বপ্ন তেকে পাওয়া, ঠিক তেমনই তের যাওয়া পড়াশুনো করে শিক্ষিকা হবার। তে দীর্ঘশ্বাস ফেলে জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, আপনার মোবাইলটা আমাকে দিবেন? একজনের কাছে থেকে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু জানার ছিল। তের অনুরোধ শুনে পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটা বের করে এগিয়ে দেয় জঙ্কুক। তে মোবাইল হাতে নিয়ে টেবিল ছেড়ে উঠে গেল একটু দূরে, যেখান থেকে হয়তো জঙ্কুক তের ফোনের আলাপন শুনতে পাবে না। তে কল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। প্রথমবার কল রিসিভ না হলেও দ্বিতীয়বার কল রিসিভ হয়। ওপাশ থেকে কেউ হ্যালো বলতেই তে প্রশ্ন করে, মা, একটি বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীর করণীয় কি? মানে হচ্ছে বিয়ের সম্পর্কে একটা মেয়েকে সবসময় কেন স্যাক্রিফাইস করতে হয়? কেন ছেলেরা স্যাক্রিফাইস করে না? আর মনের কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেলে বিয়ের অনেক বছর পর সেই আগের মতো ভালো লাগা থাকে না কেন? মেয়ের কাছে থেকে এমন প্রশ্ন পেয়ে অনেক অবাক হলেন ইয়ঞ্জুন। নাম্বার দেখে ভেবেছিলেন হয়তো জঙ্কুক কিছু বলতে চায়, তাই হয়তো কল করছে। এখন কল রিসিভ করার পর মেয়ের কণ্ঠ পেয়ে যতটা অবাক হয়েছেন তার চেয়ে বেশি বিস্মিত হয়েছেন। ইয়ঞ্জুন নরম গলায় মেয়েকে উদ্দেশ্য করে বললেন, স্বামী স্ত্রী মানে হচ্ছে এক অন্যরকম সম্পর্ক। একটি মেয়ে স্ত্রী হিসাবে যতটা স্যাক্রিফাইস করে ঠিক ততটাই স্যাক্রিফাইস করে একটি
ছেলে স্বামী হিসাবে। যেমন বাবা মা তাদের সন্তান, সন্তান তাদের বাবা মাকে, ভাই বোনকে যতটা ভালোবাসে এবং অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করে, ঠিক ততটাই একজন স্বামী তার স্ত্রীর জন্য বরাদ্দ করে। অথচ এই স্ত্রী বিয়ে হবার আগে পর্যন্ত তার কাছে ছিল সম্পূর্ণ অচেনা একজন মানুষ। স্ত্রীর জন্য অগুন্তি ভালোবাসা, তাকে আরো একটু ভালো রাখার প্রচেষ্টায় কত কিছুই করা হয়। স্ত্রীদের কথা বলতে গেলে একজন পুরুষের জীবনে একজন নারীর ভূমিকা অনেক। ভিন্ন ভিন্ন ভালোবাসার জন্য আল্লাহ বিভিন্ন বিভিন্ন সম্পর্ক তৈরি করেছে। বাবা মায়ের প্রতি সম্মান আর ভালোবাসা একরকম, ভাই বোন সন্তানদের প্রতি ভালোবাসা একরকম, আর স্ত্রীর জীবনে একজন বিশ্বস্ত ভালোবাসার মানুষ প্রয়োজন। তার বাবা প্রথম স্থান হলেও স্বামী নামক মানুষটা দ্বিতীয় স্থানে। পৃথিবীর আলো দেখাবার পর থেকে যাদের দেখে মেয়েরা এই পৃথিবীর সকল সম্পর্ককে বুঝতে শেখে, ঠিক সে সময় সমাজ বা ধর্মীয় নিয়ম মেনে অন্য কারোর ঘরে ঘরণী হয়ে পুরনো সব সম্পর্ককে পিছনে ফেলে আগামী দিনের সম্পর্ককে কান্নার দ্বারা বরণ করে নেয়। একটা মেয়ে তার সব তিক্ত অভিজ্ঞতা, বাবা মায়ের কাছে থেকে বিচ্ছেদের ঘটনা সব ভুলে যাবে যখন তার স্বামী নামক মানুষটা ভালো হবে। স্বামী নামক মানুষটা যদি তার স্ত্রীর একটা নিজস্ব স্বপ্ন আছে জানতে পারে, তখন কি সে তার স্ত্রীর সেই স্বপ্নকে নিজের হাতে পূরণ করতে সাহায্য করবে, নাকি বলবে পুরনো সব ভুলে গিয়ে নতুন সম্পর্ককে এখন থেকে গোছানো শুরু করো? এটা ডিপেন্ড করবে জীবনসঙ্গী কেমন হবে। স্বামী যদি মনে করে তার স্ত্রীর স্বপ্ন মানে তার স্বপ্ন, তাহলে সে অবশ্যই পূরণ করতে সাহায্য করবে। মেয়ের প্রশ্নে আবারও মুচকি হেসে জবাব দেয় ইয়ঞ্জুন, মা, আমি আমার উত্তর পেয়ে গেছি। তোমাকে অনেক অনেক লাভ ইউ। শুধু দোয়া করো যেন তোমার তে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে সঠিকভাবে নির্বাচন করতে পারে, সঙ্গে সঙ্গে নিজের স্বপ্নকেও। ইনশাল্লাহ, দোয়া করি তুই যেন নিজের ভালোটা বুঝতে পারিস। তে কল কেটে দিয়ে আবারও টেবিলের কাছে ফিরে যায়। জঙ্কুকের দিকে মোবাইল এগিয়ে দিয়ে তে বলে, আপনি আমার বয়স থেকে অনেক বড়। আপনার আমার পরিবারের লোকেরা নিজেদের মাঝে যে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছিল তা কিন্তু আমি গোনাক্ষরেও জানতাম না। আমি আমার বাবা মায়ের সিদ্ধান্তকে অনেক সম্মান জানাই। আমার বাবা মা একবারও আমাকে জোর দিয়ে বলেনি যে তুমি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করো, বরং আমাকে বারবার এটা বোঝাতে চেষ্টা করেছে যে তোমার লাইফে তুমি যা ডিসিশন নেবে আমরা তোমার সাথে আছি। আমিও চাই আমার বাবা মায়ের প্রতিশ্রুতি পূরণ করতে, কারণ মানুষ হিসাবে আমি খুবই অনেস্ট। আমার দ্বারা প্রতারণা সম্ভব নয়। সেই আমি কি করে আমার কারণে আমার বাবা মাকে মানুষের সামনে প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে দাঁড় করাবো? তার মানে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ? জঙ্কু কম্পিত গলায় জিজ্ঞাসা করলো তেকে। তে মুচকি হেসে উল্টো জঙ্কুকে প্রশ্ন করে, কেন, রাজি না হলে খুশি হতেন? না, ঠিক তা নয়, কিন্তু তোমার পড়াশোনা, বিয়ের পরও পড়াশোনা করা যায়। আপনি একটু সহযোগিতা করলে আমি আমার বাকি পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো। একটা অনুরোধ রাখবে তে? জঙ্কুকের কথা শুনে তে স্থির হয়ে গেল, তারপর মাথা নাড়িয়ে বলল, বলুন। তে চুপ করে অপেক্ষা করছে জঙ্কুক কি বলবে তা শোনার জন্য। জঙ্কুককে দেখে মনে হচ্ছে সে খুব গুরুত্বপূর্ণ কিছু বলবে। জঙ্কুক এবার জোরে শ্বাস ফেলে বলতে শুরু করলো, আজ থেকে অনেক বছর পর আমি তোমাকে বিয়ে করতে চাই। যখন তোমার ওই কালো দু চোখের গভীরতায় আত্মতুষ্টি থাকবে তোমার স্বপ্ন পূরণের। আমি তোমার কথা জানার পর থেকে মন থেকে চাইতাম তুমি জানো অন্ততপক্ষে আমাকে বিয়ে করার জন্য রাজি হও। এখন যেহেতু রাজি হয়েছ, তবে এক যুগ তোমার জন্য অপেক্ষা করা আমার জন্য কোনো ব্যাপারই না, কারণ মনের কোণে এক কোণায় সুপ্ত আশার আলো আছে। তে আমাকে বিয়ে করবে যখন ওর স্বপ্ন পূরণ হবে। আমি চাই না এবং চাই এখনই তোমাকে বিয়ে করতে, কারণ তুমি যতই হাসি খুশি হয়ে আমার সঙ্গে সংসার বা পড়াশোনা করো, কিন্তু সেই আগের মতো আনন্দ খুঁজে পাবে না। কারণ তোমার মন তখন কোনো কারণ ছাড়াই বলবে তে তুমি কারো প্রতিশ্রুতি রক্ষা করতে সংসার করছো। সমাজ যাতে আমার বা তোমার দিকে আঙুল না তুলতে পারে। তে সেই সময়টুকু অপেক্ষা করতে দাও আমায়। আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই।
আমাদের বিয়ের পর আমি তোমার দু চোখে তাকিয়ে আমার জন্য ভালোবাসা দেখতে চাই, স্বপ্ন হারানোর বেদনা দেখতে চাই না। তুমি না হয় আমার অনেক অপেক্ষারই বউ হলে। তে অবাক হয়ে তাকিয়ে আছে সামনে বসা যুবকটির দিকে। এই মানুষটার মুখটা হঠাৎ করে এত মায়াময় দেখাচ্ছে কেন? সেদিন জঙ্কুকের অনুরোধ ফেলতে পারেনি তে। জঙ্কুক নামক মানুষটা হুট করে ওর জীবনে আসার পর মনে হচ্ছিল এই বুঝি সংসার নামক বেরি তের পায়ে পড়ানো হবে। কিন্তু সেই ভাবনাকে মিথ্যা করে জঙ্কুক এসে হাল ধরেছে ওর স্বপ্ন পূরণের ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করতে। সেদিনের পর জঙ্কুকের সামনাসামনি বসে কথা বলার সুযোগ হয়নি তের। যোগাযোগ বলতে মাসে 2 বার চিঠি লেনদেন হয়। চিঠির দেওয়া নেওয়া পিয়ন হচ্ছে জঙ্কুকের দাদাজান বোগাম। প্রথম যেদিন জঙ্কুকের দেওয়া প্রথম চিঠি পেলাম সেদিন ভীষণ অবাক হয়েছিলাম, কারণ একবিংশ শতাব্দীতে এসে কারো কাছ থেকে যোগাযোগের মাধ্যম হিসেবে চিঠি পেয়েছি, এটাই বা কম আশ্চর্যের বিষয় নয় কি? চিঠিতে লেখা ছিল 3টি লাইন। আজ 7 দিন 10 ঘন্টা 9 মিনিট 59 সেকেন্ড। অপেক্ষা করার পর অধৈর্য হয়ে পড়েছি আমি, তবুও অপেক্ষা করব। আমি তোমাকে পাবার আশায়। আমার বিশ্বাস তুমি আমার এই অপেক্ষার দাম দেবে চড়া ভালোবাসা দিয়ে। চিঠিতে লেখা এই 3টি লাইন আমাকে অপেক্ষায় বেঁধে ফেললো, জঙ্কুকের অপেক্ষায়। 1 বছরে জঙ্কুকের পাঠানো অসংখ্য চিঠি পড়ে কখনো আমি সুখের অনুভূতিতে গা ভাসিয়েছি, আবার কখনো চিঠির 2টা লাইন পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়েছি। লোকটা এত ভালোবাসে কেন আমায়? কে বলেছে তাকে আমার জন্য অপেক্ষা করতে? কেন সেদে এসে আমার কাছে থেকে অপেক্ষা করার জন্য অনুরোধ চাইলো? অনেকগুলো বছর অতিক্রম হবার পর এক বর্ষার রাত্রিতে লাল জামদানি গায়ে জড়িয়ে তের বিয়ে সম্পূর্ণ হয় সাদা পাঞ্জাবি পরিহিত জঙ্কুকের সঙ্গে। তে আর চোখে তাকিয়ে আছে জঙ্কুকের মুখের দিকে। এই লোকটা কি আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে? ওই যে থুতুনুতে একটা গাঢ় কালো তিল আছে, সেটা তার সৌন্দর্যকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। তবুও কে বলেছে ওনার বয়স হয়েছে? আমার থেকে ওনাকে এখনো বেশি স্মার্ট দেখাচ্ছে। জঙ্কুকের দাদা বুগাম আর ওর মা জিন বাড়ির পথে রওনা হয় বৃষ্টি মাথায় নিয়ে, কারণ নতুন বউকে আগামীকাল ধুমধাম করে বরণ করে নিতে হবে। প্রত্যেক নতুন বাড়ির বউ নাকি তার স্বামীর জন্য বাসর ঘরে বসে অপেক্ষা করে, কিন্তু তেকে আজ সেই অপেক্ষাটুকু করতে হবে না, কারণ জঙ্কুক ওদের বিয়ে হবার পর থেকে তের হাত নিজের হাতের মাঝে নিয়ে রেখেছে। তে কয়েকবার হাত ছাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু জঙ্কুকের জন্য পারেনি। বাকি যারা গেস্ট ছিল ওনারা চলে যায়। জঙ্কুকের হাত ধরে তে এগিয়ে চলল ছাদের চিলেকোঠায়। বাসর রাতের আয়োজন করা হলো আমাদের ছাদের চিলেকোঠায়। ঘর সাজানো বলতে খাটের চারি কোণায় 4টি গোলাপ ফুল টেপ দিয়ে লাগানো, তবুও বেশ সুন্দর চমৎকার লাগছে দেখতে। জঙ্কুক এখন তের হাত ধরে রেখেছে। তে চিলেকোঠার ঘরে ঢোকার পর আলতো করে জঙ্কুকের বুকে মাথা রাখলো। জঙ্কুকের এতদিনের শূন্য বুকের খাঁচা তের পরশ পেয়ে মুহূর্তের মাঝেই ভরে উঠল। জঙ্কুক পরম আবেশে বুকে জড়িয়ে নেই তেকে। কিছু সময় পর জঙ্কুক আবিষ্কার করে ওর বুক ভিজে যাচ্ছে। প্রথমে ভেবেছিল হয়তো চিলেকোঠার টিনের চালের কোনো ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ছে, কিন্তু মুহূর্তে খেয়াল করলো তে কেঁপে উঠছে। জঙ্কুক তের মুখ নিজের 2 হাত দিয়ে আগলে নিয়ে দেখলো তের 2টো চোখ ভেজা। জঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করছো কেন? আমার কোনো আচরণে কষ্ট পেয়েছো? বলো না তে, কি হয়েছে? আপনি বড্ড পাষাণ লোক। এতটা দিন আমার জন্য কে বলেছে আপনাকে অপেক্ষা করতে? কতবার বলেছি চলুন বিয়ে করে ফেলি, কিন্তু না, তিনি তো আমার থেকে আমার স্বপ্নকে নিয়ে পড়েছিলেন। সেদিন যদি বিয়ে করে ফেলতাম তবে আজ আমার বুকে কে মাথা রেখে অভিমান নিয়ে কান্না করতো। আজ রেজাল্ট বের হলো আর আজকে আমাকে ডেকে বিয়ে করে ফেললে। ভাবা যায় আমার তে আমাকে বিয়ে করার জন্য কত পাগল হয়েছে। ঠাট্টা সুরে কথাগুলো বলল জঙ্কুক, যাতে করে তের মনটা ভালো হয়। আজ বিয়ে করেছি, বেশ করেছি, নয়তো বিয়ের বিভিন্ন ফাংশন করতে করতে 1 মাস লেট হতো। অভিমানী কণ্ঠে কথাগুলো বলে জঙ্কুকের হাত ধরে দাঁড়িয়ে রইল তে। আমাকে ভালোবাসো তে? জঙ্কুক নেশাক্ত কণ্ঠে তের কাছ থেকে জানতে চাইলো ভালোবাসার কথা। তে জঙ্কুকের মুখের দিকে এক পলক তাকিয়ে আবারও মাথা নিচু করে বলল,
আমি জানি না আমার আপনার প্রতি অনুভূতির নাম ভালোবাসা কিনা, তবে আমি এই পৃথিবীতে যতদিন বাঁচবো ঠিক ততদিন আপনার সাথে থাকতে চাই। সেদিন আপনি বলেছিলেন যে আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই, অথচ সেদিন জঙ্কুকের সাথে সাথে তেও অপেক্ষা করতে শুরু করেছিল। কি এক অজানা বন্ধনে আপনি আমায় আটকে দিলেন। আমি জানি না, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ শুধু মন বলতো তোমার জন্য কেউ অপেক্ষা করছে। আমার পরিবারের সবাই হঠাৎ করে বলতে লাগলো তের জন্য জঙ্কুক অপেক্ষা করছে, অথচ কেউ জানতো না তেও জঙ্কুকের অপেক্ষায় আছে। অপেক্ষা করতে করতে আজ কতগুলো বছর চলে গিয়েছে। আমার স্বপ্ন পূরণের ফলাফল আজ এলো। তাই আমার জীবনের স্বপ্নের পুরুষকে অপেক্ষার অবসান ঘটিয়ে আমার জীবনের সাথে বেঁধে রাখলাম। তার থেকে আর এক মুহূর্তের জন্য আমি আর কোথাও যাব না। ঢের শিক্ষা হয়েছে আমার। কারো অপেক্ষায় থাকা অনেক কষ্টের। হয়তো এর আগে কখনো তোমাকে সেভাবে বলা হয়নি, শুধু বলেছি তে আমি তোমার জন্য অপেক্ষা করি, তে ভালোবাসি তোমায় অনেক। কথাটি বলে তের ডান হাতের উল্টো পিঠে চুমু এঁকে দেয় জঙ্কুক। তের চোখ বন্ধ করে জঙ্কুকে দেওয়া প্রথমবারের এই স্পর্শকে খুব ভালো করে অনুভব করছে। অনুভবের সময়টাতে তে জঙ্কুককে বলে, আমি আপনাকে এর চাইতেও আরো অনেক বেশি ভালোবাসতে চাই, দিবেন তো আমাকে সেই সুযোগ? তের কথায় আজ জঙ্কুকের অন্যরকম ভালো লাগা কাজ করছে। এই যে এত বছরের করা অপেক্ষার দাম আজ তের কথায় চুকে গেল। জঙ্কুক তো এটাই চেয়েছিল, তে যেন তাকে প্রতিশ্রুতির বিয়ে আর দায়িত্বের সংসারের মতো করে না সামলায়। সে চেয়েছিল তে যেন তাকে ভালোবেসে আগলে রাখবে, ঠিক যেমনটা জঙ্কুকের স্বপ্নে তে আসতো। সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই তো জঙ্কুক অপেক্ষা করেছে। তের জন্য জঙ্কুকের অপেক্ষা আজ সার্থক। আজ পুরো পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছা করছে জঙ্কুকের যে আজ আমার এতদিনের অপেক্ষা শেষ হয়েছে। শুনছো পৃথিবী, তে আমার অনেক অপেক্ষার বউ। অপেক্ষা নামক শব্দকে বিদায় দিয়ে আজ তারা একে অপরের অনেক কাছাকাছি অবস্থান করছে। কারো প্রতিশ্রুতির কারণে আজ দুজন দুজনের কত কাছে। যদি প্রতিশ্রুতি না হতো তবে এই দুজন কি কখনো দুজনের এত পরিচিত হতো? বর্ষার অঝোর বর্ষণের টুপটাপ ফোটার শব্দের তরঙ্গ মিশে যে প্রতিধ্বনি হয়, সেই শব্দের তালে সঙ্গপ মিশে যাচ্ছে ভালোবাসাময় দুজন নরনারী একে অপরের কাছে আসার কিছু মধুময় সময়।